হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এভারেজের আরও একটি পার্ট নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি 4টি সংখ্যার গড় 20 হয় এবং প্রত্যেকটি সংখ্যার সাথে সি যোগ করা হয় তাহলে নতুন গড় হয় 22। তাহলে সি এর মান কত? আমি বলেছিলাম যখন প্রত্যেকটি সংখ্যার সাথে কোনো নাম্বার যোগ করা হোক বা বিয়োগ করা হোক বা গুণ করা হোক বা ভাগ করা হোক, সেটা অবশ্যই গড়ের সঙ্গে করতে হবে। তাহলে এখানে আমার গড়ের সঙ্গে প্রত্যেকটার সাথে কী যোগ করা হয়েছে দেখো তো, ভালো করে খেয়াল করো। প্রত্যেকটার সাথে সি যোগ করা হয়েছে, তার মানে কি গড়ের সাথে আমাকে সি যোগ করতে হবে। তাহলে আমি যদি গড়ের সাথে সি যোগ করি, মানে আমার গড় ছিল 20, আমি গড়ের সাথে কী যোগ করতে হবে? সি। আমি যখন সি যোগ করলাম তখন আমার নতুন গড় এসে দাঁড়ালো কত? 22। তাহলে আলটিমেটলি আমার যে ভ্যালুটা হবে সি এর, দেখো তো, সি ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি না, 22 মাইনাস 20। কারণ 20টা যখন এই পারে চলে যাবে তাহলে কী হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে 2, 22 মাইনাস 22, 22 মাইনাস 22, তাহলে আমাদের অ্যান্সার সি হবে কিন্তু 2। বলেছে পরপর 749 সংখ্যার গড় এন। আচ্ছা, যদি পরবর্তী আরও দুটো সংখ্যা নেওয়া হয়, খুব ভালো কথা, তাহলে নতুন গড় কত হবে? পরবর্তী আরও দুটো সংখ্যা নেওয়া হয়েছে, এখানে যুগ্ম বা অযুগ্ম কোনো কথাই বলেনি। তাহলে আমাকে সেক্ষেত্রে কী করতে হবে? যতগুলো নাম্বার নেওয়া হয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার এখানে কতগুলো নাম্বার নিয়েছি? আরও দুটো সংখ্যা নেওয়া হয়েছে, তাহলে কী করতে হবে আমাকে? দুটো সংখ্যা নেওয়া হয়েছে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলাম, আমার ভাগফল কত আসবে? 1। আর আগের গড় কত ছিল? আগের গড় কত ছিল? এন। তাহলে আমার যে নতুন গড়টা হবে সেটা নিশ্চয়ই এন প্লাস 1, এন প্লাস 1। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে 9 জন মেয়ে এবং 1 জন ছেলে মধ্যাহ্ন ভোজনের জন্য একটি রেস্তোরাঁয় যায়। যদি প্রত্যেকটি মেয়ে 30 টাকা এবং ছেলেটি সমস্ত খরচের গড়ের চেয়ে 72,000 টাকা বেশি খরচ করে, তাহলে ছেলেটির মোট খরচ কত বের করতে বলেছে। ভালো করে খেয়াল করো, এখানে আমি ধরে নিলাম এখানে 9 জন মেয়ে আছে আর এখানে 1 জন ছেলে, এবং এই একজন ছেলের যে খরচটা হয়েছে, এভারেজ যত ছিল সেই এভারেজের থেকে 72,000 টাকা বেশি। আর প্রত্যেকটা মেয়ে কত টাকা করে দিয়েছে? 30 টাকা করে প্রত্যেকটা মেয়ে দিয়েছে। এখানে 9টা লিখবো না, দরকার নেই, চলছে। প্রত্যেকটা মেয়ে কিন্তু 30 টাকা করে দিয়েছে। এবার কথা হচ্ছে যে এই টাকাটা বেশি দিতে হলো ছেলেটাকে, কেন? কেন কি মেয়েরা এই টাকাটা কম দিয়েছে, এই টাকাটা কম দিয়েছে জন্য ছেলেটাকে দিতে হয়েছে। তাহলে এই টাকাটা যদি মেয়েরা দিত, মানে 9 জন মেয়ে দিত, তাহলে প্রত্যেককে কত করে দিতে হতো? ভালো করে খেয়াল করো তো, 7,200 টাকা, মানে 72,000 টাকা যদি 9টা মেয়ে ভাগ করে দিত প্রত্যেকে, তাহলে প্রত্যেককে দিতে হতো 8,000 টাকা। তাহলে কিন্তু ছেলের এই বেশি টাকাটা দিতে হতো না। তাহলে আলটিমেটলি 8,000 টাকা তোমাকে দিতে হতো, মানে প্রত্যেকটা মেয়ে যদি দিত তাহলে কিন্তু এই এক্সট্রা টাকাটা আর প্রয়োজন পড়তো না। এই 8,000 টাকাটা দেয়নি জন্য তো ছেলেটাকে এতগুলো টাকা এক্সট্রা দিতে হচ্ছে। তাহলে আলটিমেটলি যদি 8,000 টাকা দিত, তাহলে প্রত্যেকটা মেয়ে ভালো করে খেয়াল করো তো কত দিত? আলটিমেটলি 8,030 টাকা করে দিতে হতো। এটার ক্ষেত্রেও প্রত্যেকটা মেয়ে, মানে আলটিমেটলি 9টা মেয়েই 8,030 টাকা করে কিন্তু দিত, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো ঘাটতি আসতো না। বুঝতে পারলাম? এবারে দেখো, এই 8,030 টাকা, 8,030 টাকা, এইটা কিন্তু তাহলে কি হবে? আমাদের এভারেজ টাকাটা। এভারেজ টাকাটা কিন্তু 8,030 টাকা। এই 8,030 টাকাটা কিন্তু আমাদের এভারেজ টাকা এসে দাঁড়াচ্ছে। আর ছেলেটা কি দিয়েছিল? এভারেজ টাকা দিয়েছিল, সঙ্গে কত টাকা দিয়েছিল? 72,000 টাকা। তাহলে 72,000 টাকা তো দিচ্ছেই, সঙ্গে আরও দিচ্ছে কত? 8,000, 8,030 টাকা, কারণ এই টাকাটা এভারেজ টাকা প্রত্যেকের। 03008, তার মানে তোমার এসে দাঁড়াবে 80,030 রুপিস। এই টাকাটা কিন্তু ছেলেটা আলটিমেটলি পেড করবে, কারণ এভারেজ টাকাটা তো আমার দরকার ছিল। আমি তো এর ভ্যালু জানতাম না, আমি এর ভ্যালুটাই বের করলাম, যে আলটিমেটলি যদি সবাই ঠিকঠাক টাকা দিত তাহলে এভারেজ কত টাকা করে পড়তো। সেই এভারেজ টাকাটা আমি ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে পেলাম যে 8,030 টাকা করে পড়তো। আর ছেলেটি কি দিচ্ছে? এভারেজ দিচ্ছে, সঙ্গে 7,000, বারবার করে ভুল করছি আমি এখানে, 72,000 টাকা। সো 72,000 টাকা সঙ্গে 8,030 টাকা, এই দিয়ে মোট ছেলেটা দিয়েছে 80,030 টাকা।
আরেকটা অঙ্ক করবো, বুঝতে পারবো তাহলে। ভালো করে খেয়াল করো, এখানে 11 জন মেয়ে, ভালো করে পড়ো, 11 জন মেয়ে, এখানে 11 জন মেয়ের কথা বলা আছে, আর একজন ছেলে। এবং এই ছেলেটা কি করেছে, আবার এভারেজ যত টাকাটা ছিল সেই এভারেজ টাকার থেকে 33,000 টাকা কিন্তু বেশি দিয়েছে। আর এই যে 11 জন মেয়ে আছে এখানে, প্রত্যেকে কত টাকা করে দিয়েছে, মাত্র 2 টাকা করে দিয়েছে। তুমি জাস্ট ইমাজিন করো, মাত্র 2 টাকা করে দিয়েছে। এই 2 টাকা করে দিয়েছে জন্যই তো ছেলেটাকে এতগুলো টাকা গুনতে হচ্ছে। যদি এই টাকাটা গুনতে না হতো তাহলে কি করতো, এই টাকাটা কি হতো, 11 জন মেয়ের মধ্যে ভাগ হয়ে যেত। 11 জন মেয়ের মধ্যে যদি ভাগ হয়ে যেত তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়তো, একটু ভালো করে খেয়াল করো তো। তাহলে প্রত্যেকের ভাগে 3,000 টাকা করে পড়তো। তাহলে প্রত্যেকের ভাগে যদি 3,000 টাকা করে পড়তো, তাহলে কিন্তু প্রত্যেকে 3,002 টাকা করে দিত। ভালো করে খেয়াল করো, প্রত্যেকে কিন্তু 3,002 টাকা করে দিত। তার মানে এই 3,002 টাকাটা কি এসে দাঁড়াবে আমার, 3,002 টাকাটা কিন্তু আমার এসে দাঁড়াবে তাহলে এভারেজ। এরকমভাবে প্রত্যেকে 11 জনই কিন্তু দিত। তাহলে আলটিমেটলি আমি কিন্তু এখানে এভারেজটা পেয়ে যাচ্ছি ক্যালকুলেশনের মাধ্যমে 3,002 টাকা। কিন্তু এখানে তো 3,002 টাকা নিলে হবে না, আমার ছেলেটার পুরো খরচটা দরকার। ছেলেটা এভারেজ টাকাটাও দিয়েছে, আবার সঙ্গে এই টাকাটাও দিয়েছে এক্সট্রা। তাহলে এভারেজ টাকা পেয়েছি আমি, এভারেজ টাকাটা কত পেয়েছি, 3,002 টাকা, 3,002 টাকা। আর সঙ্গে তো এই এক্সট্রা টাকাটা ছিলই, 33,000 টাকা। তাহলে 2,0,0,6,3, 36,002 টাকা কিন্তু ছেলেটাকে দিতে হয়েছে। পরপর 3টি বিজোড় সংখ্যার গড় 52, বৃহত্তম গড় 52 বেশি বৃহত্তম সংখ্যার 1/3 চেয়ে। সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। এই ধরনের অঙ্ক যখন আসবে না, বৃহত্তম, এর চেয়ে অত বেশি, এর চেয়ে অত কম, তখন কিন্তু আমাদের অপশনগুলোকে কাজে লাগাতে হবে। এখানে যে বলেছে যে আমার যে গড় আর যে বৃহত্তম সংখ্যা, আমার যে গড়টা আর যে বৃহত্তম সংখ্যা, এখানে দেখো পরপর 3টি বিজোড় সংখ্যার গড় 52 বেশি বৃহত্তম সংখ্যার 1/3 চেয়ে। তার মানে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আমার যে গড়টা আছে আর বৃহত্তম সংখ্যার 1/3 যে পার্টটা, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু 52, সেটার মধ্যে কিন্তু 52, কারণ 52 বেশি। তাহলে আমি এখান থেকে দেখবো যে কোন নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য। দেখো এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এইটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, আবার এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তো আমি ধরো এইটা নিয়ে ক্যালকুলেশন করতে শুরু করলাম। আমি প্রথম মানে লার্জেস্ট নাম্বারটা 81 এলাম, তাহলে 81-এর আগে একটা বিজোড় সংখ্যা কী হবে, 79। 79-এর আগে বিজোড় সংখ্যা কী হবে, নিশ্চয়ই 77। তাহলে দেখো আমি যদি এখান থেকে খেয়াল করি, এইটা কিন্তু আমার এভারেজ, এইটা কিন্তু আমার এভারেজ ইন জেনারেল। কিন্তু বলেছে তোমার যে বৃহত্তম সংখ্যা, এটা আমার লার্জেস্ট নাম্বার, এটা আমার লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বারের 1/3 করতে হবে। তার মানে 1/3 ইন্টু 81, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত আসবে, নিশ্চয়ই 27। তাহলে 27। এবার আমি চেক করব আমার যে এভারেজটা আর যে আমি 1/3 অফ লার্জেস্ট নাম্বার পেলাম সেটা ডিফারেন্স 52 কি নয়। তাহলে আমি দেখো এখানে খেয়াল করছি যে 27টা আমি একটু সাবট্রাক্ট করে দেখছি যে দেখো তো আসছে নাকি, এখানে 2, এখানে 5, ইয়েস দেখো আমার কিন্তু 52 কিন্তু আসছে। তার মানে আমার যে এভারেজটা হবে সেই এভারেজটা কিন্তু 79ই হবে। আমার যে এভারেজটা সেটা কিন্তু 79 হয়ে যাবে। এই 79 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু তুমি এখন ভাবতে পারো, আচ্ছা স্যার আমি তো তাহলে 75 নিয়েও করতে পারতাম। করো, 75 নিয়েও করা যাবে। তুমি ধরো এখানে লার্জেস্ট নাম্বারটা 75 নিলে, ভালো কথা। তাহলে 75-এর আগে কি আসবে, 73, 73-এর আগে কি আসবে, 71। এবার দেখো এটা আমার এভারেজ অ্যান্সার হতো, এভারেজ। কিন্তু আমাকে প্রথমে চেক করতে হবে এইটা আমার লার্জেস্ট নাম্বার, সেক্ষেত্রে লার্জেস্ট নাম্বারের 1/3 নাও, 75 ইন্টু 1/3 কত আসবে, এখানে 25, এখানে 25 এলো। এবার এই 25টাকে আমি সাবট্রাক্ট করে দেখবো এভারেজ থেকে যে সেটা আমার 52 দিচ্ছে কিনা। দেখো তো 5 কত হলে 13, হচ্ছে না, 8 চলে আসছে, তাই না। তাহলে তো এটা হবেই না কোনোভাবে, মানে 48 আসছে আলটিমেটলি, এটা তো হবে না। কারণ তো আমার এখানে পরিষ্কার বলা ছিল যে 52 বেশি, মানে 52 আসতে হবে ডিফারেন্সটা, বুঝতে পারলাম। তাহলে কিন্তু এই 75 দিয়ে অ্যান্সারটা নেওয়া যাবে না, আমাকে কিন্তু এই অ্যান্সারটাতেই আসতে হবে। এবারে দেখো, একটি নির্দিষ্ট পরীক্ষায় 120 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 35। ভালো কথা, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর গড় এত, ব্যর্থ প্রার্থীর গড় এত।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? আমি এখানে একটু ছোট্ট করে বলে দিই, এই যে সবসময় এখানে কিন্তু কোয়ান্টিটিটা থাকবে, কোয়ান্টিটি থাকবে। আমরা এখন এলিগেশন মেথডে অঙ্কগুলো করব, এখানে কোয়ান্টিটি থাকবে সবসময় যে কোনো জিনিসের, উপরে থাকবে ওই কোয়ান্টিটির রেসপেক্টে এভারেজ, এখানে এই কোয়ান্টিটির রেসপেক্টে এভারেজ, আর এইখানে ওভারঅল যে এভারেজটা সেটা থাকবে ওভারঅল এভারেজ। এইটা কিন্তু রুল, সবসময় নিচে কোয়ান্টিটিটা থাকবে, নিচে সবসময় কোয়ান্টিটি থাকবে, আর সেই কোয়ান্টিটির রেসপেক্টে কিন্তু আমাকে উপরে এভারেজ রাখতে হবে, আর এটা ওভারঅল এভারেজ। ভালো করে খেয়াল করো, এখানে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী, আমি এখানে ধরে নিলাম উত্তীর্ণ মানে পাস্ট, আর এখানে ফেল। পাস মানে যারা উত্তীর্ণ হয়েছে তাদের গড় কত দেওয়া আছে? 39, আর যারা ফেল করেছে তাদের গড় 15। ওভারঅল গড় কত দেওয়া আছে দেখো তো, ওভারঅল টোটাল পরীক্ষার্থী কত? 180, আর তাদের গড় দেওয়া আছে কত? গড় ওভারঅল গড় 35। তাহলে কিন্তু আমার এই যে এখানে ওভারঅল গড়টা 35। এলিগেশন মেথড করবো, দেখো কত আসবে এখানে 24। এবার এটাকে সিম্পলিফাই করো একটু, এটা 1, এটা 5, বিকজ 4কে মানে এই দুটোকে 4 দিয়ে ভাগ করে দিই, 4 1 যা 4 1 যা 4 অ্যান্ড 4 5 যা 20। তাহলে এখানে দেখো তো পাস আর ফেল, টোটাল পাস আর ফেল যদি আমি নিই, টোটাল তোমার পরীক্ষার্থী কত আসছে? টোটাল পরীক্ষার্থী কত আসছে? 6। কিন্তু এখানে বলা আছে না, টোটাল পরীক্ষার্থী তোমার 6 নয়, 120। তাহলে এটা কত গুণ? ভালো করে খেয়াল করো তো, এটা কত গুণ? 20, 20 গুণ বেশি না? তাহলে কিন্তু আমার যে এবার জিজ্ঞাসা করেছে যে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা আমি এখানে যে পেয়েছিলাম 5, কিন্তু 5 হবে না, 5-এর থেকে কত গুণ বেশি হবে? 20 গুণ বেশি হবে, 20 গুণ বেশি হবে। তাহলে এটা কিন্তু আমার 100 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার 100। এলিগেশন মেথডে আমাদের করতে হবে, আমি পরপর আরও করব, ধীরে ধীরে ধরতে পারবে। এ দেখো এখানে একটি কারখানায় 100 জন শ্রমিকের গড় বয়স এত, যার মধ্যে পুরুষের গড় বয়স 45, মহিলাদের 28। তাহলে আমি দেখো এখানে মেল লিখে নিচ্ছি, এটা মেল, এখানে ফিমেল। মেলের গড় বয়স এখানে দেওয়া আছে 45, ফিমেলের দেওয়া আছে 28, ভালো কথা। আর ওভারঅল কত দেওয়া আছে ভালো করে দেখো, খেয়াল করো তো 36.5, 36.5 দেওয়া আছে। এইবারে দেখো আমি যদি এইটা থেকে এটা সাবট্রাক্ট করি, তাহলে আমি এখানে পেয়ে যাব 8.5, আবার এইটা থেকে এইটা, সবসময় বড় থেকে ছোটটা মাইনাস করবে, দরকার নেই যে ছোট থেকে বড় মাইনাস, বড় থেকে ছোটটা মাইনাস করে যেটা পাবে সেই অ্যান্সারটা কিন্তু এখানে লিখতে হবে। দেখো এটাও 8.5 আসছে, তাহলে কাটাকাটি করে দাও, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তাহলে এখানে আমার কি আসবে? 1 আসবে, এখানেও আমার 1 আসবে। তাহলে আলটিমেটলি দেখো তো আমার মেল আর ফিমেল মিলে কত আসছে? 1 + 1 = 2। কিন্তু এখানে বলেছে না, 2 জন নেই, টোটাল শ্রমিক আছে কত? 100 জন। তাহলে 2-এর থেকে কত গুণ বেশি? ভালো করে খেয়াল করো তো, 2-এর থেকে কত গুণ বেশি? 50 গুণ বেশি, 50। তাহলে আমার কি বলেছে? জিজ্ঞাসা করেছে কত, দেখো তো, কারখানায় কর্মরত মহিলার সংখ্যা। তাহলে মহিলার সংখ্যা কোনটা? এইটা, এটা 1 হবে না, 1 থেকে কত গুণ বেশি হবে? 50 গুণ বেশি। তাহলে আমার কারখানায় কর্মরত মহিলার সংখ্যা কিন্তু 50 হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকে দেখো, একটি ক্লাসের শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 68, মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় 80, ছেলেদের 60। তাহলে আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি গার্লস, এখানে লিখে নিচ্ছি বয়েজ। গার্লসদের মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় কত? 80, আর ছেলেদের এখানে 60। ওভারঅল গড় কত দেওয়া আছে? 68। তাহলে দেখো তো এখান থেকে এটা যদি করো কত আসবে? 8। এখান থেকে এটাকে যদি আমি করি তাহলে কত আসবে? 68, তাহলে হচ্ছে 12 আসছে। সিম্পলিফাই করো, 4 দিয়ে কেটে দাও, দুটোকে 4 দিয়ে কেটে দেওয়া যাবে। আমি এখানে লিখছি 3, এখানে 3 হবে, আর এখানে 2 হবে। এবার দেখো আমি এখানে কিন্তু আমি যেটা পেলাম সেটা কিন্তু গার্লস আর বয়েজ। এবার দেখো আমি যদি এখানে লিখি ইস্টু করে গার্লস বয়েজ, তাহলে কি হবে? 2:3। আমাকে জিজ্ঞাসা করেছে যে ছেলেদের শতকরা হার কত। এখানে টোটাল আমি যদি ছেলে এবং মেয়ে দুটোকেই নিই তাহলে টোটাল কত আসছে? 5। টোটাল 5। এই 5-এর মধ্যে 5 জনের মধ্যে ছেলে আছে কয়জন? ভালো করে খেয়াল করতো, ছেলে আছে কয়জন? মাত্র 3 জন। তাহলে 3 জন, আউট অফ 5 3 নাম্বার অফ বয়েজ। এটাকে কি করতে হবে? আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই, কাটাকাটি করো, 20। তাহলে এখানে কি আসবে অ্যান্সারটা? 60%।
60% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10টি লাল বলের মধ্যে কিছু বল লাল, অন্যগুলো সাদা। সমস্ত বলের গড় মূল্য 28 টাকা। যদি লাল বলের গড় মূল্য 25 টাকা, সাদা বলের গড় মূল্য 30 টাকা হয়, তাহলে সাদা বলের সংখ্যা কত? ভালো কথা। আমি তাহলে এখানে লিখে নিচ্ছি রেড, এখানে লিখে নিচ্ছি আমি হোয়াইট। লাল লাল যে বলগুলো আছে তার গড় মূল্য এখানে দেওয়া আছে 25, আর সাদা যে বলগুলো দেওয়া আছে সেটার গড় মূল্য দেওয়া আছে 30, এবং এদের ওভারঅল এই দেখো লেখা আছে এখানে পরিষ্কার, সমস্ত বলের গড় মূল্য কত? 28 টাকা। তাহলে আমি এখানে লিখে নিলাম 28। আবার করো, ছোট থেকে বড়টা, বড় থেকে ছোটটা সবসময় মাইনাস করতে হবে, 2, এখানে কত আসবে? 3। তাহলে আমি দেখো এখানে টোটাল বল কত পেয়েছিলাম, রেড আর হোয়াইট আমি যদি নিই, এখানে রেড আর হোয়াইট এখানে কত আছে টোটাল? 5। কিন্তু বলেছে না 5 হবে না, কত হবে? 10 হতে হবে। তাহলে কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে সাদা বলের সংখ্যা কোনটা সাদা বল? এইটা। সাদা বলের সংখ্যা তো 3 হবে না, 3-এর থেকে কত গুণ বেশি? নিশ্চয়ই 2 গুণ। এই দেখো 3 দুগুণে 6, তাহলে আমার 6 ইজ দ্য রেজাল্ট। একটি বিদ্যালয়ে 600 জন শিক্ষার্থীর মধ্যে ছেলেদের গড় বয়স 12 বছর, মেয়েদের গড় বয়স 11 বছর। সেই বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর মোট গড় বয়স 11 বছর 9 মাস, যদি বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা কত? ভালো কথা। তাহলে আবার ছেলে মেয়ের কথা আসছে, তাহলে আমি এখানে নিলাম বয়েস, এখানে নিয়ে নিলাম গার্লস। ঠিক আছে, বয়েস কত দেওয়া আছে এখানে? 12 বছর। এখানে গার্লস কত দেওয়া আছে? 11 বছর। আর ওভারঅল যে এজটা দেওয়া আছে সেটা হচ্ছে 11 বছর 9 মাস, 9 মান্থ। এবারে এখানে সাবট্রাক্ট করো, তাহলে কত হবে? নিশ্চয়ই এটা 3 মান্থ, আর এখান থেকে এটা করো, এটা কত হবে? 9 মান্থ। তাহলে এটাকে সিম্পলিফাই যদি আমি করি 3 দ্বারা, তাহলে 3 একে 3, আর এখানে 3 3 9। এইবার বলেছে আমার এখানে বয়েজ আর গার্লস যদি নেই, 3 আর 1 কত হবে? 4। কিন্তু বলেছে না, ছেলে আর মেয়ে 4 জন নেই, আছে কত? 600 জন। তাহলে কত গুণ বেশি আছে? ভালো করে খেয়াল করো তো, 150। 600 জনের দিলে 150। তাহলে বলেছে যে বিদ্যালয়ে মেয়ের সংখ্যা কত? মেয়ের সংখ্যা কত এখানে আছে? 1 তো হবে না, অ্যান্সার হবে না তো 1। কি করতে হবে? 150 গুণ বেশি। তাহলে এখানে 1 × 150, তাহলে 150 অনলি। তো 150 ইজ দ্য অ্যান্সার। দেখো বারবার আমি অনেকগুলো প্রবলেম এই কারণে করছি যাতে বিষয়টা আমাদের কাছে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। এবারে দেখো ছেলেদের গড় বয়স, আবার একই কথা, আমি এখানে লিখে নিলাম বয়েস, আর এখানে গার্লস। বয়স যেগুলো আছে সেগুলোর গড় বয়স দেওয়া আছে 13, আর এখানে দেওয়া আছে 12 ইয়ার্স, আর এখানে দেওয়া আছে ওভারঅল যেটা 12 ইয়ার্স 8 মান্থ। সাবট্রাক্ট করো, এটা কত হবে? নিশ্চয়ই 4 হবে, কারণ এটা 12 ইয়ার্স 8 মান্থ, মাত্র 4 মাস দিলে আর 13 হয়ে যাচ্ছে, আর এখান থেকে এটা সাবট্রাক্ট করলে 8 মান্থ। সিম্পলিফাই করা যাচ্ছে, সিম্পলিফাই করো 4 দিয়ে, 4 একে 4, 4 দুগুণে 8। এখানে দেখো ওভারঅল কত আছে? ছেলে এবং মেয়ে 3 আছে, 3 জন। কিন্তু বলেছে না 3 জন নেই, আছে কত? 2700, 2700 জন। তাহলে কত গুণ বেশি আছে? ভালো করে খেয়াল করো তো, কত গুণ বেশি আছে? নিশ্চয়ই 900 গুণ, 900 গুণ। তাহলে বলেছে যে বিদ্যালয়ে মেয়ের সংখ্যা কত? এখানে মেয়ের সংখ্যা কত? 1 না, 1 হবে না, 1-এর থেকে কত গুণ? 900 গুণ। তাহলে 900 × 1 900, তাহলে 900 ইজ দ্য রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি অনেকগুলো প্রবলেম এই কারণেই করছি বারবার করে। কোনো প্রতিষ্ঠানে সকল শ্রমিকের মাথাপিছু গড় বেতন 60 টাকা, 12 জন কর্মকর্তার গড় বেতন 400 টাকা, বাকিদের মাথাপিছু গড় বেতন। তাহলে আমি এখানে লিখে নিলাম যে যারা কর্মকর্তা আছে মানে অফিসার আছে এখানে, তোমরা এখানে বুঝতে পারবে ইংলিশটা, 12 অফিসার অ্যান্ড রেস্ট মানে বাকিদের কথা বলা হচ্ছে। তাহলে আমি এখানে অফিসার লিখে নিচ্ছি ও দ্বারা, অফিসার, আর রেস্ট মানে বাকিদের কথা বলা হচ্ছে এখানে। অফিসার যারা আছে তাদের গড় বেতন বলা আছে হচ্ছে তোমার 400 টাকা, আর যারা রেস্ট অন্যান্যদের গড় বেতন বলা আছে 56, আর এভারেজ ওভারঅল যে গড় বেতন বলা আছে সেটা হচ্ছে 60 রুপিস। তাহলে দেখো এটাকে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে এখানে কত হবে? 4। এখানে যদি আমি এটাকে করি 340,
এবারে দেখো এইটাকে কি আমি সিম্পলিফাই করতে পারবো? হ্যাঁ, এটাকে আমি সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই যদি আমি করি তাহলে এটা কত আসবে ভালো করে খেয়াল করো তো। এটাকে কেটে দিলাম 4 একে 4, এটাকে 4 দিয়ে কাটা যায়, 4 8 32, 4 5 20, হচ্ছে কিনা? এইবারে দেখো এখানে অফিসাররা, এখানে কোশ্চেন কিন্তু ওভারঅল বলা দেওয়া না, এখানে হচ্ছে অফিসার কতজন আছে? 12 জন। কিন্তু তুমি এখানে দেখো আমার অফিসারকে এসছে একজন, তাহলে আমার একজন, একজনকে থেকে যদি আমি কত গুণ বেশি আছে 12 যদি আসতে চাই তাহলে কি হতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার অফিসার কিন্তু 12 জন পেয়েছি, এটাকে আমি 12 জন পেয়েছি। তাহলে বলেছে ওই প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা কত, মোট শ্রমিকের সংখ্যা, এইটাকে 12 দিয়ে গুণ করেছে, তাহলে এটারও 12 গুণ করতে হবে, কারণ অফিসার পেয়েছি আমি 12 গুণ করে, তাহলে 85 ইন্টু 12 করতে হবে। 85 ইন্টু 12 যদি আমি করি তাহলে তোমার যেটা চলে আসবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে একটা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, যা কিছু একটা মার্কস আসবে, তুমি অন্যভাবেও করতে পারবে, এটা ছেড়ে দিলাম, এখানে একটা কিছু আসবে, ভ্যালু আসবে, কারণ এটা টাইম নেবে। তুমি এভাবেও করতে পারো, এখানে এই বলেছে মোট শ্রমিকের সংখ্যা, আমার রেস্ট পিপলের বের করার দরকার নেই, এখানে 1 আছে আর এখানে 85, তাহলে টোটাল কত জন শ্রমিক আছে? 86, 85 প্লাস 86, তাহলে বলেছে টোটাল শ্রমিক কতজন থাকবে, তাহলে 86 ইন্টু 12 করে দিলেই হয়ে যাবে 1032, 1032, 1032 is the answer, 1032, D number is the answer. দেখো এই কোশ্চেনটা মানে অনেক সময় আমরা ঘাবড়ে যাই যখন এত বড় বড় নাম্বার দেয়, আমরা কি করব? দেখো আমাদের একই কথা, এখানে অফিসার, এখানে বাকিরা রেস্ট, অফিসারদের বেতন দেওয়া আছে এখানে। যখন এরকম নাম্বার দেওয়া থাকবে কোশ্চেনে, সব থেকে সুবিধা হবে তুমি কোশ্চেনে কমন যে সব থেকে মিনিমাম জিরো যতগুলো কাটা যায় তুমি কেটে নেবে। দেখো এখানে 2টো জিরো কাটতে পারছি, কেটে নিলাম, এখানে 2টো জিরো কাটতে পারছি, কেটে নিলাম, এখানে 2টো জিরো কাটতে পারছি, কেটে নিলাম, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে কি? দেখো তো এখানে 400 থাকছে অফিসারদের জন্য, এখানে আমার 56 থাকছে বাকিদের জন্য, আর ওভারঅল কত আসছে? 60। দেখো তো ভালো করে খেয়াল করো তো, একদম আগের অঙ্কটা চলে এসছে না ঘুরে ফিরে? দেখো তো আগের অঙ্কটা চলে এসছে তো। আমি যদি সিম্পলিফাই করি আবার এটাকে, তাহলে এখানে 1, এখানে 85 হবে, তাহলে এখানে 1 তো দেওয়া নেই, আসছে কতজন? 12 জন, তাহলে 12 গুণ, এখানে 1 আর 85, আমাকে টোটাল কতজন নিতে হবে? 86, কারণ এখানে জিজ্ঞাসা করেছে মোট কর্মরত সংখ্যার কত, সংস্থায় কর্মরত কর্মীর সংস্থায় মোট কাজ করছে 86 জন, কিন্তু 86 জন নয়, এর থেকে 12 গুণ বেশি, তাহলে কত হবে? এটা 1032, একই অ্যান্সার 1032 ইজ দ্য রেজাল্ট। একইভাবে এখানে বলা আছে, আমি কি করব তাহলে? সব থেকে দেখবো এই যে এখানে 4টে জিরো আছে, এখানে 3টে জিরো আছে, এখানে তাহলে 3টে জিরো কেটে নেই, এখানে কেটে নিলাম 3টে জিরো, এখানে 3টে জিরো, এখানেও 3টে জিরো কেটে নিলাম। প্রত্যেকটা দেখো টাকা থেকে কেটেছি, যখন কাটবে টাকা মানে টাকা থেকে, যদি কাটো কর্মীর সংখ্যা থেকে কাটতে হবে, এরকমভাবে কিন্তু চলতে হবে। তাহলে এইবার এখানে দেখো আমি যেটা পাচ্ছি, এখানে শিক্ষক, টিচার, আর এখানে হচ্ছে নন টিচিং স্টাফ। টিচারদের যে গড় বেতন দেওয়া আছে সেটা হচ্ছে 12 টাকা পেলাম আমি, আর নন টিচিংদের 5 টাকা, আর ওভারঅল 10 টাকা, কারণ কেটে দিয়েছে তো, কেটে আমি ছোটো করে নিয়েছি, তাহলে এটা 5, এটা কত হবে? 2। কিন্তু বলেছে যে টিচার কিন্তু 5 জন নেই, আছে কতজন? 20 জন, তাহলে কত গুণ বেশি? ভালো করে খেয়াল করো তো, 4 গুণ বেশি, কারণ 4 5 20। জিজ্ঞাসা করেছে যে বিদ্যালয়ে অশিক্ষক কর্মীদের সংখ্যা কত, অশিক্ষক মানে নন টিচিং, এই নন টিচিং এখানে 2 আছে, 2 কি হবে না, 2 এর থেকে কত গুণ বেশি হবে? 4 গুণ বেশি, তাহলে 8 জন, অশিক্ষক কর্মীর সংখ্যা হচ্ছে 8 জন। এইট ইজ দ্য রেজাল্ট। একটি কর্মক্ষেত্রে সমস্ত শ্রমিকের গড় বেতন 8,000 টাকা, 7 জন টেকনিশিয়ান, তাহলে আবার দেখো একই কথা, তাহলে এখানে আমি 3টে জিরো পাচ্ছি, কেটে দিলাম, এখানে 3টে জিরো পাচ্ছি, কেটে দিলাম, এখানে 3টে জিরো পাচ্ছি, কেটে দিলাম, তাহলে আমার টেকনিশিয়ান আছে আর রেস্ট, এই দেখো এখানে ইংলিশে ভালো করে দিয়ে টেকনিশিয়ান পাবো, আর রেস্ট যেগুলো বাকি পুরোপুরি আছে, তাহলে টেকনিশিয়ান আর এখানে রেস্ট। টেকনিশিয়ানদের গড় বেতন 12 টাকা পেয়েছি, আর রেস্ট যেটা বাকিদের আছে 6 টাকা পেয়েছি, আর ওভারঅল 8 টাকা। তাহলে এখানে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে 2 টাকা, আর এখানে যদি এটা করি 4, তাহলে এটাকে সিম্পলিফাই করে দাও, 1 আর এখানে 2। এইবারে বলেছে 7 জন টেকনিশিয়ান, কিন্তু এখানে টেকনিশিয়ান তো আমি 1 জন পেয়েছি, তাহলে 7 জন মানে কত গুণ? তাহলে নিশ্চয়ই 7 দিয়ে গুণ করতে হবে, 7 জন পেলাম। বলেছে ওই
কর্মক্ষেত্রে মোট শ্রমিকের সংখ্যা কত? মোট শ্রমিকের সংখ্যা মানে এখানে আমার একজন ছিল, এখানে আমার দুজন, তাহলে মোট শ্রমিকের সংখ্যা কত? ভালো করে খেয়াল করো তো, 3 জন। কিন্তু 3 জন কি হবে না, 3 জনের থেকে কত গুণ বেশি? 7 গুণ বেশি, কারণ আমি দেখো এটা পেয়েছিলাম 7 দিয়ে গুণ করে, তাহলে 3 7 21, 21 ইজ দ্য রেজাল্ট। 8 জন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় 51, 9 জন শিক্ষার্থীর 61, তাহলে 17 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় কত? খুবই সহজ অঙ্ক। এখানে দেখো 8 জন শিক্ষার্থী, মানে এখানে 8 জন শিক্ষার্থী বলা আছে, 8 জন শিক্ষার্থীর গড় বলা আছে কত? 51। আর এখানে বলা আছে 9 জন, 9 জন শিক্ষার্থীর গড় কত বলা আছে? 68। তোমাকে বলেছে তাহলে যে সমস্ত শিক্ষার্থীর ওভারঅল এটা কত, এই জিনিসটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এগুলো অঙ্ক কিভাবে করব? একই ব্যাপার। দেখো আমাকেও দেখতে হবে এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ভালো করে খেয়াল করো। তোমার হচ্ছে 17 না ডিস্টেন্স, উপরের গুলোর ডিস্টেন্স বের করতে হবে, উপরের যেগুলো দেওয়া থাকবে সেটা ডিফারেন্স বের করতে হবে, আর নিচের যেগুলো দেওয়া থাকবে সেগুলোর অ্যাডিশন বের করতে হবে। যদি ডিফারেন্স আর অ্যাডিশনগুলো ইকুয়াল হয়ে যায় তাহলে তুমি কন্টিনিউ করবে, যদি না হয় সেক্ষেত্রে একটু ক্যালকুলেট করতে হবে। আমি সেই ব্যাপারগুলো ধীরে ধীরে বলবো। এখানে দেখো 8 আর 9 আমি যদি যোগ করি তাহলে কত হবে? 17, তার মানে মিলে গেল। দেখো এখানেও 17, এখানেও 17, এরকম যদি থাকে এবার তাহলে আমাকে এইটা কোনাকুনি ক্যালকুলেশন করে একটা অ্যান্সার নিয়ে আসতে হবে মাঝখানে, এবং এই ক্যালকুলেশনগুলো কি করব? অপশন দেখে বের করব, অপশন দেখে। ভালো করে খেয়াল করো তো, আমি যদি এখানে মানে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারছি, যদি আমি 60 বসাই তাহলে দেখো 68 মাইনাস 68 আর 60 মাইনাস 51 9, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? 60। এরকমভাবে কিন্তু আমাকে করতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমাকে ডিফারেন্সটা দেখতে হবে উপরের, আর নিচের অ্যাডিশনটা দেখতে হবে তারা সমান আছে না নেই। দশম শ্রেণীর এ বিভাগের 32 জন ছেলের গড় নম্বর 60, যেখানে দশম শ্রেণীর বি বিভাগের 40 জন ছাত্র, তার মানে বিভাগ এ বিভাগে 32 জন নেওয়া আছে এখানে, আর সেখানে গড় দেওয়া আছে তোমার হচ্ছে 60, আর বিভাগে নেওয়া আছে 40 জন, সেখানে গড় দেওয়া আছে তোমার 33। ঠিক আছে, এবারে দেখো আমি যদি এদের মাঝে ডিফারেন্স বের করতে চাই তাহলে কত হবে? ভালো করে খেয়াল করো তো, 33 আছে, আমি যদি এদের মাঝে ডিফারেন্স বের করতে চাই তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 27 আসছে। আর আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এগুলো যখন থাকবে তুমি এগুলোকে ছোট্ট করে কাটাকাটি করা যায় আর কি, তাহলে আমি কেটে দিতে পারছি। দেখো তো আগে কেটে নিই তারপরে ক্যালকুলেশন করছি। 8 দিয়ে কাটলাম 5, আর এখানে 4, তাহলে দেখো তো এখানে আমি যদি এই 5 আর 4 যোগ করি তাহলে কত আসছে? 9, কিন্তু আমাকে তো 27 তৈরি করতে হবে। তাহলে কীভাবে তৈরি করব? এটার সঙ্গে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, তবেই তো 27 আসবে। ভালো করে খেয়াল করো, তাহলে এটার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আলটিমেটলি এটার সঙ্গেও আমাকে 3 গুণ করতে হবে, এটার সঙ্গেও আমাকে 3 গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এখানে 12, আর এখানে পাবো আমি 15, কারণ 3 গুণ করেছি। 3 ইন্টু 4 12, আবার 5 ইন্টু 3 5 ইন্টু 3 5 ইন্টু 3 15। তাহলে দেখো এবার আমি সুন্দর করে সাজিয়ে লিখছি আলাদা, এটা 60, এটা 33, আর এবার এখানে দেখো 12, এখানে 15। এবার তুমি খেয়াল করো দেখবে যে এখানে দেখো ডিফারেন্সটা কত? 27, আবার এখানেও দেখো অ্যাডিশন করো 27 আসছে, হয়ে গেল। তাহলে এইবারে আমার এইখানে কিন্তু ক্যালকুলেশনটা আমি করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত এই ডিফারেন্সটা আর এই অ্যাডিশনটা সমান আসবে ততক্ষণ কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এইবারে দেখো এখানে আমি কি বসাবো যাতে করে তোমার এখানে 12 পাবো আর এখানে 15 পাবো। ভালো করে খেয়াল করো, এখানে আমি 45 বসালেই পেয়ে যাবো, কারণ এটাকে অ্যান্সার অনুযায়ী অপশন অনুযায়ী বসাতে হবে, তাহলে এরকম যদি আমি কোনাকুনি ক্যালকুলেশন করে দেখি 45ই একমাত্র আমাদের এই অ্যান্সারগুলো দিচ্ছে, 12 দিচ্ছে এবং 15 দিচ্ছে, তাহলে 45 ইজ দ্য রেজাল্ট। একটি প্রাথমিক বিদ্যালয়ের 50 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন মেয়ের গড় ওজন দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, তাহলে 30 জনের গড় ওজন দেওয়া আছে কত? ভালো করে খেয়াল করো, 30 জনের গড় ওজন 16, আর তাহলে বাকি মানে কত? 20 জন পড়ে থাকছে, 20 জনের গড় ওজন দেওয়া আছে কত? 15.5। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে না 10 দিয়ে, এটাকে 2 হয়ে যাচ্ছে, এটা তো 3 হয়ে যাচ্ছে। ভালো কথা, এবারে দেখো এইটা আর এইটার মধ্যে যে ডিফারেন্স সেটা 0.5 না? ভালো করে খেয়াল করো তো, 0.5। কিন্তু আর এটা আর এটার মধ্যে আমি কি বলেছিলাম? আমাকে কি করতে হবে? এইটাকে ডিফারেন্স, ওপরে করতে হবে ডিফারেন্স, আর নিচে করতে হবে অ্যাডিশন। নিচে অ্যাডিশন করো, 3 আর 2 কত হবে? 5 হচ্ছে, কিন্তু না 5 তো নেওয়া যাবে না, এখানে 0.5 আছে,
এখানে 5 চলে আসছে, তাহলে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে এটাতেও একটা পয়েন্ট আসবে, এটাতেও একটা কিন্তু পয়েন্ট আসবে। আলটিমেটলি এরকম একটা আমার নিউ ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমার আলটিমেটলি যে ফল্ট রেজাল্টটা আসছে 16, 15.5, এখানে 0.3, এখানে 0.2, এখানে ওভারঅল এসটা বের করতে হবে। এবার একটু খেয়াল করো, দেখো এখানে যদি তুমি মানে সাবট্রাক্ট করো তাহলে 0.5 পাচ্ছ, আবার দেখো তুমি এই দুটোকে অ্যাড করো দেখবে 0.5 পাচ্ছ, তার মানে সমান হয়ে গেছে। দেখো এটাও 0.5, এটাও 0.5, তাহলে এইখানে আমার অ্যান্সারটা কি হবে সেক্ষেত্রে, এটাকে এবার আমাকে এই অপশন দেখে বের করতে হবে। অপশন কিন্তু আমার 15.8, 15.8 যদি আমি বসাই কোনাকুনি ক্যালকুলেশন করলে কিন্তু আমি পেয়ে যাব 15.8। তাহলে এখানে কিন্তু আমার হয়ে যাচ্ছে 15.8, কারণ কোনাকুনি করলে তুমি এই রেজাল্টগুলো পাবে। 15.8 ইজ দ্য রেজাল্ট। এইবারে দেখো একজন বোলারের গড় রান 12.4 প্রতি উইকেটে, পরবর্তী ইনিংসে তিনি 52 রান দেন 10টি উইকেটে। তাহলে প্রথমে বলা আছে 12.4 রান দিয়েছে গড় রান, এটা কিন্তু গড় রান দিয়েছে প্রথম ইনিংসে, তাহলে এখানে 12.4 এটা প্রথম ইনিংসে। কিন্তু পরবর্তী ইনিংসে বলেছে যে 52 রান দিয়েছে, কয়টা উইকেট নিয়ে? 10টা উইকেট নিয়ে। তাহলে একটা উইকেটের জন্য কত রান দেবে? নিশ্চয়ই 5.2। 10টা উইকেটে দিয়েছে 52 রান, ভালো করে খেয়াল করো, 10টা উইকেটে দিয়েছে 52 রান। তাহলে প্রতি উইকেটে কত রান দেবে? এটা না 52/10, তার মানে 5.2, এখানে কিন্তু 5.2 হয়ে যাচ্ছে। বলেছে যে সেক্ষেত্রে আমাদের যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে 12.4, এখানে যে নাম্বারটা দেওয়া আছে 12.4, সেটা কিন্তু কমে যাবে। কতটা কমে যাবে? 0.4। 0.4 যদি কমে যায় তাহলে এখানে কত আসবে? 12। কারণ 12.4 থেকে আগে 12.4 ছিল, তোমার সেকেন্ড ইনিংসে যখন 5.2 রান হলো তখন কিন্তু 0.4 কমে গেল, আগে যে রানটা ছিল এই যে এই রানটা থেকে 12.4 কমে গেল, তাহলে এখানে 12.4 হলো। এইবারে দেখো এইখানে আর এইখানে যদি আমি ডিফারেন্স বের করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? ভালো করে খেয়াল করো তো, কত আসবে? 0.4, 0.4। আবার তুমি যদি এইখান থেকে আর এইখান থেকে একটু ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে অ্যান্সার কত আসবে? ভালো করে খেয়াল করো তো, 6.8 আসবে না? ভালো করে খেয়াল করতে, 6.8 আসছে, ঠিক আছে। এইবারে আমি দেখো এখানেও ডেসিমেলের পর একটা ডিজিট, এখানেও ডেসিমেলের পর একটা ডিজিট, তাহলে এই ডেসিমেল ডিজিট উঠিয়ে দিলাম, এটাও তো উঠিয়ে দিলাম। এইবারে আমি সিম্পলিফাই করতে পারবো, এটাকে 4 দিয়ে কেটে দিলাম 1, এটাকে 4 দিয়ে কেটে দিলাম, এখানে আসবে 17। এবারে দেখো বলেছে যে আমার যে এই যে 5.2 রানটা হয়েছে তখন আমার উইকেটের সংখ্যা কত ছিল? 10। কিন্তু আমার এখানে অ্যান্সার পেয়েছি 1 হবে না, তাহলে আমার কত গুণ করতে হবে? 10 গুণ, তাহলে 10 গুণ করলাম এখানে 10। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে কোশ্চেনে মোট উইকেটের সংখ্যা কত? মোট আলটিমেটলি কত আছে? এখানে 17 আর এখানে 1, তাহলে মোট কত আছে? 18। কিন্তু 18 কি হবে না, 18 থেকে কত বেশি? 10 গুণ বেশি, তাহলে 180। মোট উইকেট কিন্তু পেয়েছে 180টি। এই যে অপশন এ ইজ দ্য রেজাল্ট। দেখো ঠিক একই অঙ্ক এখানেও একটা নেওয়া আছে। প্রথম ইনিংসের গড় রান ছিল তোমার 24.85, তারপর পরবর্তী ইনিংসে গিয়ে 52 রান দিয়েছে কতগুলো উইকেটের জন্য? 5টি উইকেটের জন্য। তাহলে একটা উইকেটের জন্য তাহলে আলটিমেটলি এখানে কতটা রান হবে? 10.40, তাহলে এখানে 10.40। আবার পরবর্তী ইনিংসে এই রানটা করার জন্য কত কমে গেছে? 0.85 রান কমে গেছে আগের ইনিংস থেকে, তাহলে এইখান থেকে 0.85 কমে গেছে, তাহলে কি হবে? এখানে শুধুমাত্র 24 পড়ে থাকবে, কারণ 85 তো কমে গেছে, এটা থেকে 24.85 ছিল সেখান থেকে 0.85 কমে গেছে, তাহলে কি হবে? 24 পড়ে থাকবে। এবারে দেখো এইটাকে আর এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে পেয়ে যাচ্ছি 13.60, আর এইটাকে আর এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে আমি কিন্তু পেয়ে যাচ্ছি 0.85। তাহলে এখানে খেয়াল করো, এখানেও ডেসিমেলের পর দুটো ডিজিট, এখানেও ডেসিমেলের পর দুটো ডিজিট, ডেসিমেল তুলে দিলাম। এইবারে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি
17 দ্বারা তাহলে এখানে কত আসবে 5, আর এখানে কত আসবে, এখানে চলে আসবে তোমার 80, এখানে চলে আসবে তোমার 80, কারণ 17 দ্বারা আমি ডিভাইড করেছি। দেখো এখানে তুমি আরও ডিভাইড করতে পারবে, কিন্তু দরকার নেই। দেখো আমার এখানে বলা ছিল যে সেকেন্ড যে ইনিংসটা, সেখানে কিন্তু আমার উইকেটের সংখ্যা ছিল কত, 5। ভালো কথা, দেখো 5টি ছিল না। তাহলে বলেছে তাহলে মোট উইকেটের সংখ্যা কত, মোট উইকেটের সংখ্যা কত, মোট উইকেটের সংখ্যা দেখো তো কত, এখানে 80 আছে, আর আগে পরে পরে পেয়েছিলাম 5, তাহলে 85, টোটাল উইকেটের সংখ্যা হবে কিন্তু তোমার 85। ওকে, থ্যাংক ইউ। আজকের এই ভিডিওতে এতটুকুই। অন্য ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করবো এভারেজের উপরে। থ্যাংক ইউ, টেক কেয়ার।